উত্তর পূর্বাঞ্চল স্বাধীনতার পর থেকেই উত্তর পূর্বাঞ্চলকে পিছিয়ে রাখার একটা প্রবণতা আমরা দেখতে পাই। যত সরকারি আসুক না কেন, কংগ্রেসই হোক বা অকংগ্রেসি সরকারি যে সময় কেন্দ্রে রয়েছে, আমাদের এই উত্তর পূর্বাঞ্চলকে পিছিয়ে রাখার একটা প্রবণতা আমরা দেখতে পেয়েছি। কিন্তু নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাবো যে নরেন্দ্র মোদীজির যে পলিসি, যে নরেন্দ্র মোদীজি আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য, উত্তর পূর্বাঞ্চলের অবকাঠামো উন্নয়ন হোক, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, সমস্ত কিছু ডেভেলপমেন্ট যদি করে থাকেন, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। উনার যে স্লোগান, উনার প্রকৃত স্লোগান হচ্ছে অ্যাক্টিভ পলিসি। নর্থ ইস্টের অ্যাক্টিভ পলিসিতে উনি বেশি বিনিয়োগ করেছেন এবং তৎসঙ্গে ত্রিপুরাবাসী হিসাবে আরো ধন্যবাদ জানাই আমরা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, যে উনি আমাদের এই ত্রিপুরা রাজ্যকে, বিশেষ করে আমাদের এই ত্রিপুরা রাজ্যে, পার্বত্য রাজ্য, ছোট্ট রাজ্য ত্রিপুরাকে উনি বেশি করে আরো কিভাবে ডেভেলপ করা যায় তার প্রয়াস উনি করেছেন, সহযোগিতা করেছেন। আমাদের ত্রিপুরা রাজ্যকে হীরা মডেল বানিয়েছেন। আজকে হাইওয়ে, রেলওয়ে, এয়ারওয়ে, ইন্টারনেট কানেক্টিভিটিতে আজকে ত্রিপুরা রাজ্যকে সমৃদ্ধশালী করেছে। আমরা কল্পনাও করতে পারিনি 2014 সালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি শপথ নেওয়ার পর 2016 অর্থাৎ 2 বছরের মাথায় আমাদের এই ত্রিপুরা রাজ্যকে ব্রডগেজ কানেক্টিভিটিতে সংযুক্ত করেছেন। আজকে আমাদের এই মোদীজির কল্যাণে আগরতলা থেকে আমাদের ব্যাঙ্গালোর, কলকাতা, গুয়াহাটি, দিল্লি, সমস্ত জায়গায়, ভারতের সমস্ত জায়গায় কানেক্টিভিটি, রেল কানেক্টিভিটির কাজ যদি করে থাকেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, শুধু এই নয় যে আমাদের সাব্রুম পর্যন্ত রেল কানেক্টিভিটি কাজ যদি করে থাকেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। আমাদের কাছে মাত্র একটা ন্যাশনাল হাইওয়ে ছিল, আসাম আগরতলা জাতীয় সড়ক। আজকে আমাদের এই জাতীয় সড়ক, 9টা জাতীয় সড়কের যদি ব্যবস্থা করে থাকেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। 6টার কাজ অলরেডি হয়ে গেছে, আরো বাকি 3টার কাজ দ্রুত গতিতে চলছে। তাতে আমাদের এই ত্রিপুরা রাজ্যের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে। আজকে এয়ারওয়ে কানেক্টিভিটি, আমরা ধন্যবাদ জানাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, যে উনি আমাদের এই ত্রিপুরা রাজ্যকে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে সুন্দর এয়ারপোর্ট মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের নামে যেটা উৎসর্গ করা হয়েছে, সেটাকে অত্যাধুনিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসাবে আমাদেরকে দেওয়া হয়েছে। এবং এখান থেকে আগরতলা থেকে এখন পর্যন্ত আমাদের দিল্লি, কলকাতা, মুম্বাই, সমস্ত জায়গায়, গুয়াহাটি, সমস্ত জায়গায় এয়ার কানেক্টিভিটির কাজ ব্যবস্থা আমাদের এই ত্রিপুরা রাজ্যে হয়েছে। ইন্টারনেট গেটওয়ের মাধ্যমে আমাদের এই রাজ্যকে সংযুক্ত করার কাজ যদি করে থাকে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। তাই আমি বলছি যে হাইওয়ে, রেলওয়ে, এয়ারওয়ে কানেক্টিভিটির ব্যবস্থা যদি করে থাকেন তাহলে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। গত বাজেটে কেন্দ্রীয় সরকারের যে বাজেট, সেই বাজেটে আমরা যদি দেখি তাহলে আমাদের যে ছোট নদীগুলাকে সংযুক্ত করে সেই জলপথের সংযোগ স্থাপন করা, গত যে বাজেট নির্মলা সীতারামনজি পার্লামেন্টে পেশ করেছে, সেই বাজেট যদি আমরা পর্যালোচনা করি তখন আমরা যদি দেখি যে এই যে নদীমাতৃক দেশগুলিকেও কানেক্টিভিটি করার, আমাদের এই গোমতী রিভারকেও সেই সমুদ্রের সঙ্গে বড় নদীগুলির সঙ্গে কানেক্টিভিটি করে সেখানে সেই বাজেটে, সেন্ট্রাল বাজেটে সেখানে প্রভিশন রাখা হয়েছে। অর্থাৎ এই হীরা মডেল বাস্তবায়নের লক্ষ্যে আমাদের মোদীজির যে চিন্তা ভাবনা, এই ত্রিপুরাকে উনি সম্পৃক্ত করেছেন। তা কাজেই আমি আলোচনার বেশি দীর্ঘায়িত করছি না। আমি আবারও আপনাদের মাধ্যমে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এই 8,931 দিন ওনার যে সেবাই শাসন, যে উনি এক উৎকৃষ্ট উদাহরণ তৈরি করেছেন, তার জন্য আমি ত্রিপুরাবাসীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। যে উনি কাজ করেছেন রাষ্ট্রের জন্য, তার 8,931 দিন উনি অতিক্রান্ত করেছেন। তার আগে সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং টানা 8,930 দিন কাজ করেছিলেন। আর আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী এখন অব্দি 22 মার্চ 8,931 দিন উনি কাজ
সমাপন করেছেন, মানে এখনো আরো কন্টিনিউ উনি কাজ করে চলছেন। মাননীয় প্রধানমন্ত্রীর এই সময়কাল, এই যে হিসাব দুই ভাগে বিভক্ত করা যায়, অর্থাৎ উনি গুজরাটের মুখ্যমন্ত্রী 2001 সাল থেকে 2014 সাল, এই 13 বছর উনি মুখ্যমন্ত্রী হিসাবে, গুজরাটের সফল মুখ্যমন্ত্রী হিসাবে উনি যাত্রা শুরু করেছিলেন, কাজ করছেন। এবং দ্বিতীয় দফায় 2014 সাল থেকে এখন পর্যন্ত, বর্তমান পর্যন্ত উনি প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করছেন। আর এই যে দুই দফা মিলে এই যে আমাদের যে জনসেবা, মানুষের সেবা এবং রাষ্ট্রের সেবা উনি নিয়োজিত করেছেন, আমি আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি যে উনি আগামী দিনও আমাদের এই ভারতবর্ষের যে কল্যাণ, জনকল্যাণমুখী কর্মসূচিগুলি বাস্তবায়নের লক্ষ্যে উনি আরো আমাদেরকে সেবা দিয়ে যাবেন, এবং তার সফলতা আমি আপনাদের মাধ্যমে আমার সমস্ত রাজ্যবাসীর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আমরা যদি দেখি যে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে যে 2001 সাল থেকে 2014 সাল, এই 13 বছরের যদি আমরা কাজের হিসাব করি, বর্ণনা দেই, আদর্শ মুখ্যমন্ত্রী এবং গুজরাট মডেল আমরা যদি দেখি সারা ভারতবর্ষের মধ্যে, যে স্বাধীনতার পর আমাদের ভারতবর্ষের যে কোনো রাজ্যের যদি যে উন্নয়ন যদি আমরা পরিলক্ষিত করতে পারি, তাহলে গুজরাট মডেল আমাদের কাছে একটা ইতিহাস তৈরি করেছে। আর এই ইতিহাস রচয়িতা হলেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। সবচেয়ে অভিজ্ঞ প্রধানমন্ত্রী, কোন প্রধানমন্ত্রী তুলনায় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সর্বাধিক অভিজ্ঞতা নিয়ে দিল্লিতে এসেছিলেন। আর সেই অভিজ্ঞতার নিরিখে আমরা উনার যে সময়কাল, এই সময়কালকে আমি প্রথমে বলেছি দুই ভাগে বিভক্ত করে আপনাদের সামনে সেই হিসাব তুলে ধরছি। 2014 সালে উনি দেশের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিসেবে দায়িত্ব পালন করেন, এবং দ্বিতীয়বার 2019-এ উনি দ্বিতীয়বারের প্রধানমন্ত্রী হন, এবং 2024-এ আবারও দেশের প্রধানমন্ত্রী হিসাবে উনি দায়িত্ব পালন করেন। মোদীজির নেতৃত্বে বিজেপির জোট রাজনীতি যুগের অবসান ঘটিয়ে প্রথমবার কোনো অকংগ্রেসী দল এককভাবে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। জওহরলাল নেহরু পর প্রধানমন্ত্রী মোদীজি টানা 3টি কার্যকালের জন্য নির্বাচিত হওয়া একমাত্র প্রধানমন্ত্রী। আমরা যদি দেখি উনার এই যে প্রধানমন্ত্রিত্বকালে যে উনার যে স্লোগান, যে সেবাই সংগঠন, অর্থাৎ এই যে সেবার মাধ্যমে আমাদের এই যে কার্যকাল, নরেন্দ্র মোদীজির কার্যকাল তার বিস্তার লাভ করেছে, এটা আমরা উনার কার্যকালের যদি বর্ণনা করি তাহলে অনেক সময় লেগে যাবে। আমি আপনাদের মাধ্যমে এইটা আপনাদের সামনে পরবর্তী সময়ে প্রেস কনফারেন্সের পর আপনাদের সামনে তুলে দেব। আমরা জানি যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ বিকশিত ভারত সংকল্প যাত্রায় এগিয়ে গেছে। আমরা দেখেছি নরেন্দ্র মোদীজির মুখে স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস নিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে সময়কাল, উনি সেই বিকশিত ভারতের সংকল্প যাত্রায় এগিয়ে যাচ্ছে। ওনার স্বপ্ন শুধু কালকে নয়, ওনার স্বপ্ন হচ্ছে যে নূতন ভারত, সেই নূতন ভারতকে জাগিয়ে তোলার এবং নূতন ভারতকে সারা বিশ্বের কাছে তুলে ধরার যে প্রয়াস উনি করেছেন, সেটা আমাদের কাছে অবিস্মরণীয়। তাই আজকের এই দিনে আমি উনাকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। গত যে বাজেট নির্মলা সীতারামনজি পার্লামেন্টে পেশ করেছেন, সেটি দেখি তাহলে আমাদের যে মানে ছোট নদীগুলাকে আজকের এই বিশেষ প্রেস কনফারেন্সে আমি স্বাগত জানাচ্ছি, আমাদের এই ডাকে সাড়া দিয়ে এখানে আসার জন্য। আজকের এই প্রেস কনফারেন্সে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়, উপস্থিত আছেন আমাদের মিডিয়া সেলের যিনি কনভেনার আমাদের
সুনীত সরকার মহোদয়, আমাদের আজকের এই বিশেষ যে আমাদের প্রেস বার্তা, তার মূল উদ্দেশ্য হলো আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গত 22 মার্চ 2026 তারিখে উনি 8,931 দিন যে কাজ করেছেন, এই কাজের হিসাব তুলে ধরার জন্য আমরা এখানে আজকে এই প্রেস বার্তার মাধ্যমে সমস্ত দেশবাসীকে, সমস্ত রাজ্যবাসীকে জানানোর জন্য আমরা এখানে সবাই সমবেত হয়েছি। আপনারা জানেন যে আমাদের এটা একটা ইতিহাস, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে ওনার যে সেখানে দাঁড়িয়ে 2023-এর আগে আমরা দেখেছিলাম যে লড়াইটা হয়েছিল আলাদা আলাদা, বিজেপি আলাদা করে তীব্রমত আলাদাভাবে লড়েছিল, কিন্তু 23-এর ঠিক তারপরেই আমরা দেখলাম 1 বছরের মধ্যেই আপনাদের অ্যালায়েন্স হলো। এটা কি এই অ্যালায়েন্সটা কি আমরা এডিসি নির্বাচনে দেখবো যে এর আগে আপনারা লড়াইটা করবেন আলাদা আলাদা, কিন্তু পরে আবার সেটা অ্যালায়েন্স হবে বিজেপি মতো, যদি আপনাদের আসন সংখ্যা সেভাবে জয়? আমি আপনাকে বলি যে আমরা সরকারে আমাদের সঙ্গে অ্যালায়েন্স পার্টনার রয়েছে, দুজন মন্ত্রী তীব্রমতা থেকে আমাদের রয়েছে, কিন্তু আপনি যদি লক্ষ্য করে দেখেন যে এডিসিতে তীব্রমতার সরকার রয়েছে, ওইখানে কিন্তু আমরা বিরোধীদের আসনে রয়েছে। বিভিন্ন সময়ে যখন হয় মানে অধিবেশন হয় তাদের এডিসিতে, তখন কিন্তু আমরা বিরোধী আসনের বিরোধী ভূমিকা আমরা পালন করি। তো নির্বাচনের পর আপনি যেটা বলছেন যে আমরা তো আত্মবিশ্বাসে, আমি প্রথমেই বলেছি আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলছি যে এডিসিতে মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে এবং ভারতীয় জনতা পার্টির সরকার হবে। তো সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে এখন কিভাবে আপনাকে বলবো যে আমরা অ্যালায়েন্স যাব, অমুক যাব? আমরা আমাদের দৃঢ় বিশ্বাস এবং প্রত্যাশা নিয়ে আমরা মাঠে নেমেছি এবং মানুষের প্রতি আমাদের বিশ্বাস রয়েছে। জনজাতি এলাকার বিশেষ করে যারা ভোটার, তাদের প্রতি আমাদের আস্থা রয়েছে, তারা ভারতীয় জনতা পার্টিকে বেছে নেবে। দাদা, এই প্রসঙ্গে একটা লাস্ট প্রশ্ন এটার সঙ্গে জুড়ে, আপনি বলছেন যে দৃঢ় বিশ্বাস এবং রাজ্যের মুখ্যমন্ত্রীও বারে বারে বলছেন যে একেবারে 88 এবং প্রচারের ক্ষেত্রে উন্নয়নমূলক কাজগুলি কি নিয়ে যাওয়া হবে। সেই জায়গায় গতকাল থেকে সামাজিক মাধ্যমে একটা ভিডিও ভাইরাল হচ্ছে যে আপনাদের মির্জা কাঠালিয়ার প্রার্থী বলছেন যে ঘরে ঘরে আইফোন দেবেন, ল্যাপটপ দেবেন। এই যে বিষয়গুলো এখন একটা শ্রেণীর বক্তব্য উঠে আসছে যে আপনারা যেখানে প্রচারের কথা বলছেন, তাহলে এই নির্বাচনী টোপগুলো কেন? না, দেখুন, উনি কি বলেছেন সেটা আমি দেখিনি। আপনার কথার পর আমি নিশ্চয়ই সেই জিনিসগুলি দেখব, আর যদি এরকম বলে থাকে তাহলে আমি কথা বলবো ওনার সঙ্গে। কিন্তু আমরা যে বেসিক যে জিনিস, দেখুন আমি একটা জিনিস বলি, গতকালকেও বলেছি, আগেও বলেছি, এখনো বলছি, আজকে জনজাতি দরদি কথা বলছেন, অনেকেই মায়া কান্না কাঁদছেন যে থানসা থানসা থানসা। আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের মাধ্যমে, এই যে থানসা থানসা আপনারা বলছেন, এই ত্রিপুরা রাজ্যে কয়জন জনজাতি ডাক্তার আছে, কয়জন জনজাতি ইঞ্জিনিয়ার আছেন, কয়জন প্রফেসর আছেন, কয়জন প্রিন্সিপাল আছেন, কয়জন টিসিএস অফিসার আছেন? হাতে গোনা কয়েকজন জনজাতি। কেন তারা হয়নি? কোথায় গেল থানসা? কারণ 25টা বছর এই রাজ্যে কমিউনিস্টের শাসনে জনজাতিদের শিক্ষার আলো থেকে কত পিছিয়ে রাখা যায় তার প্রয়াস হয়েছে, এখনো হচ্ছে। আমাদের মুদ্রা হওয়া দরকার যে জনজাতিদের বিকাশের জন্য সবচেয়ে প্রায়োরিটি বেস আমাদের কাজ করতে হবে কি? শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন। কই, আমরা তো ওই ব্যাপারে আন্দোলন করছি না। আমরা বলছি গ্রেটার ত্রিপুরাল্যান্ড, আলাদা ত্রিপুরাল্যান্ড। থানসা, আরে কিসের থানসা? থানসার উন্নয়নের জন্য কথা বলতে হবে। আমরা ডায়লগে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি কারণ আমাদের সরকার 21টি একলব্য বিদ্যালয় ইতিমধ্যে জনজাতি এলাকায়, জনজাতি ছাত্র ছাত্রীরা যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে, আগামী দিন যাতে জনজাতি ডাক্তার বেশি করে হবে, জনজাতি প্রফেসর হবে, জনজাতি ইঞ্জিনিয়ার হবে, জনজাতি টিসিএস অফিসার হবে, তবেই তো এই রাজ্যের বেসিক উন্নয়ন মানে সামগ্রিক উন্নয়নের কথা আমরা বলবো। ওই গ্রেটার ত্রিপুরাল্যান্ড নিয়ে থানসা থানসা বলে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করে সময় নষ্ট করার কোনো প্রয়োজনীয়তা নেই। আমরা চাই প্রকৃত উন্নয়ন, আর প্রকৃত উন্নয়নের জন্য ভারতীয় জনতা পার্টি কাজ করছে। একটা বিষয়, প্রধানমন্ত্রী নিয়ে কথা বলছিলেন, প্রধানমন্ত্রী আসি
বেশ কিছু কাজ আছে ডিমনিটাইজেশনের মতো উদ্যোগ আছে যেগুলো নিয়ে প্রচুর প্রশ্ন, দলের তরফে উত্তর দেওয়া হয়নি বা প্রধানমন্ত্রীর তরফে। একটা বিষয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী থাকার সময় থেকে এখন পর্যন্ত উনি সাংবাদিক সম্মেলন করেন না, যেটা পৃথিবীর যে রাষ্ট্রপ্রধান রয়েছে এই ধরনের মানে সাংবাদিকদের এড়িয়ে যাওয়ার যে প্রবণতাটা এরকম দেখা যায় না। সম্প্রতি অন্তত গত 2 দশকে এরকম কোনো রাষ্ট্রপ্রধান দেখা যায় না। বিষয়টিকে কিভাবে দেখছেন, মানে অন্তত প্রদেশ বিজেপির তরফে? না দেখুন, সাংবাদিক এড়িয়ে যাওয়ার কোনো প্রয়োজন ওনার নেই। সাংবাদিক হচ্ছেন চতুর্থ স্তম্ভ। এই যে ওনার, আমি বলছি সাংবাদিক সম্মেলন করেন, আমি আসছি। আমরা যেরকম যে আপনাদের সামনে ওনার যে কাজের খতিয়ানটা আপনার তুলে ধরেছি, কে করেছে? প্রদেশ সভাপতি হিসাবে আমি করেছি, এবং পাশাপাশি আমার আরেকটা ডেজিগনেশন আছে, আমি রাজ্যসভার এমপি। তো আমাদের রাষ্ট্রপ্রধান উনি প্রেস কনফারেন্স করেন না, কারণ ওনার প্রেস কনফারেন্স করার প্রয়োজনীয়তা নাই। এই কারণ ওনার যে উইংস, ওনার যে কার্য পদ্ধতি, ওনার যে কাজ, সেই কাজ মানুষের সামনে এবং আপনাদের মাধ্যমে পৌঁছে দেওয়ার জন্য ওনার ওনার প্রতিনিধি হিসাবে বিভিন্ন সময়ে ওনার এমপি নতুবা আমাদের পার্টির প্রবক্তা এবং বিভিন্ন দিক থেকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, বার্তা পৌঁছে দেওয়ার জন্য ওনার কিছু হ্যান্ডস রয়েছে, মানে সহযোগী রয়েছে, তারাই আপনাদের মাধ্যমে সারা ভারতবর্ষের কাছে পৌঁছে দেওয়ার কাজ সেই কাজ করে। তা কাজেই উনার আলাদা করে আবার প্রেস কনফারেন্স করার নিশ্চয়ই প্রয়োজনীয়তা নেই। তাহলে আবার আপনারা সেই প্রশ্নটাও করবেন যে নিজের ঢোল নিজে পিটাচ্ছে, তো সেই কারণেই অনেকটা হয়তো স্কিপ করেন। কিন্তু উনার যে কাজ, যেরকম আমাদের এই যে 8,931 দিন উনি কাজ করেছেন, সেটা ভারতবর্ষের সমস্ত জায়গায় মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে যেরকম সহযোগিতা আমরা যেরকম করছি, সেরকম পার্টির বিভিন্ন উইংস থেকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছে। সেটা তো বার্তা আপনারা পৌঁছে দেন প্রধানমন্ত্রী, কিন্তু প্রধানমন্ত্রীর কাছে যে ওনার কাজকর্ম নিয়ে প্রশ্ন, সেইগুলির উত্তর তো আর আপনারা দিতে পারবেন না, সেটা তো প্রধানমন্ত্রীকেই দিতে হবে। এই তো আমরাও দিচ্ছি না। ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। অনেক মিটিং ভারতকে নূতন ভাবে বিশ্বের বাজারে পরিচয় করিয়ে দেওয়ার যদি রাস্তা থেকে থাকেন, একমাত্র দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ডিজিটাল প্ল্যাটফর্মকে প্রয়োগ করে, ডিজিটালের মাধ্যমে এআই, সম্প্রতি আপনারা দেখেছেন এআই টেকনোলজিকেও কাজে লাগিয়ে কিভাবে তার উন্নয়ন করা যায়, তার ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই কাজ করেছেন। আজকে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সমস্ত কিছুর মাধ্যমে আমাদের সমস্ত কিছুর ব্যবস্থা, এই যোগাযোগ ব্যবস্থার যে দ্রুততার সঙ্গে পৌঁছানোর ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি সেই কাজ করে দেখিয়েছেন। আজকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশ বিদেশের অনেক সম্মানে উনি ভূষিত হয়েছেন। প্রায় 2014 সাল থেকে এখন পর্যন্ত আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী 29টি দেশ উনাকে বিভিন্ন সম্মানে, সর্বোচ্চ সম্মানে উনাকে ভূষিত করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো 2021 সালে ভুটান সরকার দ্বারা সর্বোচ্চ নাগরিক সম্মান উনাকে দেওয়া হয়েছে। আমাদের সম্প্রতি আপনারা জানেন যে আমাদের ইসরায়েলে 2026-এ আমাদের সর্বোচ্চ সংসদীয় সম্মান উনাকে দেওয়া হয়েছে, স্পিকার অফ কাউন্সিল মডেল উনাকে দেওয়া হয়েছে। ব্রাজিলে সর্বোচ্চ জাতীয় সম্মান উনাকে দেওয়া হয়েছে 2025 সালে। এখন পর্যন্ত আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে 10টি মুসলিম দেশ তাদের সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছেন এবং উনার কাজকে সারা বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার কাজ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী করেছেন। 2018 সালে জাতিসংঘের চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ ওয়ার্ল্ড, জাতিসংঘের সর্বোচ্চ পরিবেশ সম্মান আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে দিয়েছেন। আমরা যদি দেখি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে আমাদের যে ওনার যে কার্যকাল, এই কার্যকাল আমাদের যেহেতু এত পেজ রয়েছে বলে শেষ করা যাবে না, আমি আপনাদেরকে এই পেপার দিয়ে দেব
কিন্তু তবুও দুই একটা কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দ্বারা আমাদের সবচেয়ে বেশি যেটা জিনিস আমরা দেখি যে আমাদের এই ভারতবর্ষের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার লক্ষ্যে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের যে সারা বিশ্বের মধ্যে চতুর্থ যে ইকোনমিক কান্ট্রি হিসাবে আমাদের পরিচিতি লাভ করেছে, তার একমাত্র কৃতিত্ব আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। মোদীজি বলছেন শুধু ফোর্থ নয়, আমরা তৃতীয় স্থানে আসার জন্য আমাদের কাজ করতে হবে, আর সেই দিশা নিয়ে আমাদের সরকার সেখানে কাজ করছে। আজকে গরিব কল্যাণ যোজনাই হোক, আজকে মহিলা হোক, কৃষক হোক, যুবক হোক, সমস্ত অংশের মানুষের জন্য মোদীজি আমাদের জন্য যে কাজগুলি করছেন, তার জন্য আজকে আমরা উনার এই কার্যকালকে আমরা সমস্ত সর্বোচ্চ শিখরে আমরা নিয়ে যেতে চাই। কয়েকটা কাজ আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা জানেন আমাদের প্রভু রামচন্দ্রের মন্দির পুনর্নির্মাণ করার কাজ যদি করে থাকেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। বাবা বিশ্বনাথ করিডোর, জম্মু কাশ্মীরের মন্দিরগুলোকে পুনরুদ্ধার, কাশী তামিল সঙ্গম, গুরু গোবিন্দ সিংজির সাহেবজাদাদের সম্মান বীরবাল দিবস হিসাবে আমরা উদযাপন করি, ট্রিপল তালাক নিষিদ্ধ করা, এবং যে কাশ্মীরের জন্য আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি বলিদান হয়েছিলেন, এক বিধান এক নিশান এক প্রধানের জন্য যিনি লড়াই করেছিলেন, সেই 370 ধারার বিলুপ্তির কাজ যদি করে থাকেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আমি যেটা বলছিলাম যে গরিব কল্যাণ যোজনা আমাদের সরকারের সময়ে মোদীজি সরকারের নেতৃত্বে প্রায় 12 কোটি শৌচালয় আজকে যারা গরিব অংশের মানুষ তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ যদি করে থাকেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। 9.5 কোটির বেশি মায়েদের উজ্জ্বলা জ্যোতি যোজনার মাধ্যমে বিনা পয়সায় এলপিজি কানেকশনের ব্যবস্থা যদি করে থাকেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। 4 কোটিরও বেশি গরিব মানুষের ঘর পৌঁছে দেওয়ার কাজ, পাকা বাড়ি নির্মাণের যদি ব্যবস্থা করে থাকেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। 55 কোটিরও বেশি মানুষ আয়ুষ্মান কার্ড, যে আয়ুষ্মান কার্ডের মাধ্যমে গরিবরা 5 লক্ষ টাকা পর্যন্ত তাদের চিকিৎসার দায়ভার দেশের প্রধানমন্ত্রী কাঁধে তুলে নিয়েছেন। 13 কোটি লোকের বাড়িতে হর ঘর জল পৌঁছে দেওয়ার কাজ যদি করে থাকেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। এখন পর্যন্ত আমাদের মোদীজির নেতৃত্বে প্রায় 15টি এইমস আমরা কোনোদিনও ভাবতে পারিনি যে এইমস শুধু আমরা ভাবতাম দিল্লিতে, আর প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমাদের প্রায় 15টি যে এইমস সারা ভারতবর্ষে পৌঁছে দেওয়ার কাজ যদি করে থাকেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই কাজ করেছেন। আপনারা জানেন আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে ডিজিটালের মাধ্যমে সমস্ত কিছু অনলাইন, এবং যেটা আমরা বারবার বলতাম যে বেনিফিশিয়ারিদের টাকা সরাসরি ব্যাংকের মাধ্যমে প্রদান করা, মোদীজির নেতৃত্বে সেই যে রেগুলেশন আমরা দেখতে পাই যে সমস্ত যে আমাদের বেনিফিশিয়ারি স্কিমগুলি আছে তাদের যে বেনিফিশিয়ারিদের টাকা ডিবিডির মাধ্যমে পৌঁছে দেওয়ার কাজ যদি করে থাকেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। আপনারা জেনে খুশি হবেন এখন পর্যন্ত 34 লক্ষ কোটি টাকা ডিবিডির মাধ্যমে আমাদের যারা বেনিফিশিয়ারি তাদের কাছে পৌঁছে দেওয়ার কাজ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। তার জন্য প্রায় 2.7 লক্ষ কোটি টাকা এই সরকারের সেই যে আগে 9-6 হতো তার থেকে রেহাই পেয়েছে। আজকে এই ডিজিটাল পেমেন্টের জন্য আপনারা জানেন যে এই সারা ভারতবর্ষে এখন ইউপিআই এর মাধ্যমে আমরা এই পেমেন্ট এবং লেনদেন করে থাকি। এখন পর্যন্ত প্রায় 4.91 মিলিয়ন লোক এই ডিজিটাল পেমেন্টের সঙ্গে সংযুক্ত হয়েছে। আপনারা জেনে খুশি হবেন যে 4 কোটি মানুষের বাড়িতে, গরিব মানুষের বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। 10 কোটিরও বেশি কৃষককে 6,000 টাকা করে কিষাণ সম্মান নিধি পৌঁছে দেওয়ার কাজ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। 80 কোটি লোককে এখন পর্যন্ত সেই করোনা থেকে শুরু হয়েছিল যে 5 কেজি করে চাল বা গম পৌঁছে দেওয়ার কাজ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। ওয়ান রেট ওয়ান পেনশন, যারা আমাদের দেশকে আমাদের রাষ্ট্রকে রক্ষা করে থাকেন, সে আর্মি বা জওয়ান
যারা রয়েছেন তাদের ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন যদি করে থাকেন প্রায় 40 বছর ধরে সেই মানে হবে দেব এরকম চলছিল। এই 40 বছর মধ্যে কোনো সরকার, অনেক সরকার এসছে কিন্তু এই জওয়ানদের জন্য কিছু করেনি। একমাত্র নরেন্দ্র মোদীজি ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন চালু করে তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা যদি নিবেদন করে থাকেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। আজকে জন ঔষধি, যে গরিবদের যে জন ঔষধি, গরিবরা যাতে ওষুধ ক্রয় করতে পারে তার জন্য জন ঔষধি কেন্দ্র এখন পর্যন্ত সারা ভারতবর্ষে ৯,৫০০ এখন পর্যন্ত জন ঔষধি কেন্দ্র চালু করার ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছে। স্টার্ট আপ ইন্ডিয়া, আপনারা জানেন যে স্টার্ট আপ ইন্ডিয়ার মাধ্যমে আমাদের যারা ব্যবসায়ী, যারা আমাদের উদ্যমী রয়েছেন তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা, সমস্ত কিছু সহায়তা করা, তার ব্যবস্থা যদি করে থাকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আগামীকাল তো মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের নির্বাচনী আমাদের পরিবেশিত এই সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। চিনিও কক্তমা নাইমা বাগুই বেলাই হাম্বাই। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.